আমার সহ আলোচক এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। সাকিব ভাই, আপনার কাছে একটু প্রথমে আসি। 5 আগস্টের কথা যখন ভাবতেছিলাম যে এটা আমাদের সবার জন্যই একটা মোটামুটি সেন্টিমেন্টাল জার্নি। আপনার মনে থাকবে যে 5 আগস্টে যখন এই ঘটনাটা ঘটে, আমি তখন জার্মানির বনে সকাল হতে হতেই আমরা জানি যে আর মানে যে কোনো সময়, সে যে কোনো সময় অনেকটা সময় ধরেই পার হচ্ছিল না। তারপর যখন পার হলো, আমি ছুটিতে ছিলাম, আমার সহকর্মীরা আমাকে সেই ছুটি কাটিয়ে ফিরে আসতে বাধ্য করলেন। অনেকের সাথে আমি তখন কথা বলেছিলাম, মানে আই ওয়াজ নট প্রিপেয়ার টু টক, বিকজ আমার আসলে ওই দিন সামনেই আসার কথা না। কারণ যাই হোক, আমি ওই দিন আপনার সাথেও কথা বলেছিলাম। আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যে, সাকিব আপনার নিশ্চয়ই মনে পড়বে, অনেক ব্যস্ততার মধ্যে আপনি তাৎক্ষণিকভাবে আপনি কি আশা করছিলেন, কি পেতে যাচ্ছেন, কি পেতে হবে, আপনি সবার মতো আনন্দে ভেসে গেছেন। মানে আমার সবার মতো না, মানে আমি আমার মতো যদি বলি, আমার মতো আনন্দে ভেসে গেছেন। আপনার অবস্থাটা এরকম ছিল না? আপনি অনেক যেটাকে বলে হচ্ছে আপনি অনেক কশাস ছিলেন আপনার মন্তব্য করার সময়, কিন্তু আপনার স্বপ্নটা আপনার ছিল। আমি যদি 1 বছর পরে এই কথাগুলি যখন বলি, তখন এখনও আমার সেই দিনের কথা মনে পড়ে। একটা আমার মনে হতে থাকে যে মানে কি একটা অসম্ভব আনন্দের মধ্যে দিয়ে এই সময়টা আমাদের ছিল। আপনার কাছ থেকে যদি এই 1 বছরের জার্নিটা একটু শুনি, বা 1 বছর আপনার চাওয়া পাওয়াটা কথা শুনি একটু সংক্ষেপে, সারসংক্ষেপ আকারে, তারপর আমরা একই বিষয় একটু শামীম আপার কাছেও একটু শুনতে চাইব। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন, এবং আমি আমার সহ আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। যে জিনিসটা আসলে 5ই আগস্ট কাজ করেছে, সেটা তো ওই আনন্দ তো নিশ্চয়ই ছিল। মানে আনন্দের প্রকাশটা আমরা ঘটিয়েছি নানাভাবে। অনেক ক্ষেত্রে একটু কিছুটা বাকহারাও হওয়ার মতো অবস্থা হয়েছিল যে আসলে এই ঘটনাটা ঘটেছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তো সেই জায়গাটা একটা তখন অনেকটা বলা যেতে পারে যে ভাষায় প্রকাশ করা কঠিন হচ্ছিল। কিন্তু একই সাথে আবার একটা উদ্বেগও ছিল যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এখান থেকে আমরা একটা কিভাবে আমরা এটাকে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উত্তরণের দিকে ধীরে ধীরে নিতে পারবো। কারণ যেভাবে একটা সরকারের পতন হয়েছে, কিন্তু সরকারের পতনের সাথে সাথে ধরেন পুলিশ পুরো ভেঙে, পুরো পুলিশ বাহিনীটা ভেঙে পড়েছে, তাদের পুলিশ সদস্যরা সবাই পালিয়ে গেছে। আমরা দেখছি যে ব্যাংকের গভর্নর থেকে শুরু করে মসজিদের ইমাম থেকে শুরু করে আপনার মানে হেন কোনো প্রতিষ্ঠান নাই যে নানা দিক থেকে তারা পালিয়ে যাচ্ছেন, অথবা ফলে সবগুলো প্রতিষ্ঠান একটা ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছিল। এইরকম একটা অবস্থায় মানুষ নেমে এসছেন। সুযোগ সন্ধানীরা নানাভাবেই এই অবস্থার সুযোগ নিতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো বলে জিনিসটা তখন একটা বেশ উদ্বেগের জায়গা, মানুষের নিরাপত্তার জায়গাটা সব মিলিয়ে আমরা ওই উদ্বেগের মধ্যেও ছিলাম। যে কারণে আমি আপনার সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা কথা বলা দরকার, এবং যতগুলো মাধ্যমে কথা বলা যায় মানুষকে, যে আমরা এই অভ্যুত্থান করেছি, আমরা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছি, একই সাথে এখন আমাদের দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে, এবং সেই ক্ষেত্রে শুরু থেকেই যাতে আমরা ইতিবাচক ভাবে সব দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আমাদের অভ্যুত্থানের অর্জন, তার মর্যাদাকে রক্ষা করতে পারি, জনগণের এই আত্মত্যাগকে আমরা, তার যে মহিমা সেটাকে আমরা রক্ষা করতে পারি। তো যাই হোক, একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমি একটু আগেও কথা বলছিলাম যে প্রক্রিয়ায় গঠিত হলে আরো অনেকগুলো প্রসঙ্গ প্রথমেই পলিটিক্যাল ডিরেকশন হিসেবে ঠিকঠাক করা যেত, সেই জায়গাতে আমরা যেতে পারিনি। সবাই মিলে এক্সস্টিভলি আলোচনা করে এই জায়গায় যাওয়া, রাজনৈতিক ডিরেকশন কি হবে সে বিষয়ে ন্যূনতম ঐকমত্যে পৌঁছানো, সেই কাজগুলো করা যায়নি। এমনকি সরকার গঠিত হওয়ার পরেও তারা যেভাবে এই পলিটিক্যাল কোর্সটা ঠিক করবেন, রাজনৈতিক মানে আমাদের গতিটা, মুখটা কি হবে, সেই জায়গাটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়নি। এমনকি আমরা যে দাবি করেছিলাম জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলোর প্রতিনিধিদের নিয়ে, সেটাও হয়নি। যার ফলে অনেক জায়গায় তো মানে আমাদের আকাঙ্ক্ষার সাথে বাস্তবের ফারাক আছে। তবে আমরা এইরকম বলবো না যে একতরফা হবে, মানে সরকার পুরোটাই ব্যর্থ। সরকারের অনেকগুলো জায়গায় অর্জনও আছে, আবার ব্যর্থতার অনেক দিক আছে। প্রথম দিক থেকে আমাদের একটা জায়গা ছিল যে এই সরকার আমাদের প্রতিদ্বন্দ্বী না, ফলে এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি। সরকার কতগুলো কাজ যদি মোটামুটি ভাবে সম্পন্ন করতে পারে, সেটাই হবে তার অন্তর্বর্তীকালীন সময়ের একটা বড় অর্জন। তার মধ্যে এইটার জায়গা যে যে কোনো একটা অভ্যুত্থান কিংবা একটা বিপ্লবী রূপান্তর
একটা নতুন ব্যবস্থার জন্ম সাকিব দেয়। ভাই, সাকিব এবং ভাই, সেই আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো আপনার সঙ্গে। আমি শুধু আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই, মানে দর্শকরাও জানেন, মানে যেহেতু আমি সাকিব ভাই আমরা অনেক দিন ধরে পরস্পরকে চিনি সেই ছাত্র জীবন থেকে, যে ছাত্র রাজনীতিতে সাকিব ভাইয়ের অংশগ্রহণের পাশাপাশি আমাদেরও কিছু অংশগ্রহণ ছিল আমাদের মতো করে রাজনীতিতে অংশগ্রহণ করার। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে সাকিব ভাই, 1/11 আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, যে যেটাকে বলে হচ্ছে অরাজনৈতিক সরকারের পক্ষে। তারপর থেকে অরাজনৈতিক সরকার আমরা কেউই চাইতেছিলাম না। শেখ হাসিনা সরকার অরাজনৈতিক সরকারেই পরিণত হয়েছিলেন বলেই আমরা তাকে বিদায় দিতে চাইছিলাম, যে শেখ হাসিনা সরকারও কোনো রাজনৈতিক সরকার ছিলেন না। কিন্তু এই যে অরাজনৈতিক সরকার, মানে আসলে অরাজনৈতিক সরকার কথাটাও বোধহয় সংজ্ঞায়নের মধ্যে ভুল, মানে একটা ইলেকশনের সিস্টেমের মধ্যে দিয়ে না আসা সরকার, আমি যদি এরকম বলি, শেখ হাসিনা এটাতে খুবই ফিটিং করে একটা টার্মের পর থেকেই, যে একটা ইলেকশন, একটা বিনা ইলেকশনে ক্ষমতায় বসে থাকা সরকার। তো এদের কাছ থেকে আমাদের অনেক কিছু আশা ছিল, মানে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা যিনি তাদেরকে উপদেষ্টা নিয়েছিলেন, সেই আসার জায়গা থেকে আমরা কি দেখলাম? আপনার টেকটা যদি আপনি একটু দুই এক কথায় বলেন যে তারা আসলে কেমন, মানে তারা কি মানে যাদেরকে আমরা পলিটিশিয়ান বলে চিনি তাদেরই মতো পলিটিশিয়ান, নাকি আরো খারাপ পলিটিশিয়ান? সেটা বরং পরে আসি। আমি জাস্ট এইটুকু বলি যে প্রথম বৈঠকে 13 তারিখে যখন আমাদের সাথে বৈঠক হয়েছিল, আমি খুব সংক্ষেপে দুটো ভাগে আমাদের দিক থেকে এই সরকারের কাছে প্রত্যাশা কি সেটা আমরা বলেছিলাম। একটা হচ্ছে যে আপনি প্রথম অগ্রাধিকার আশু কাজ করেন, শহীদের তালিকা করেন, মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা দেন, তাদের পরিবারের দায়িত্ব নেন, আহতদের চিকিৎসার দায়িত্ব নেন এবং তাদের জীবনের দায়িত্ব নেন। 2 নম্বর কাজ হচ্ছে এই ভঙ্গুর অর্থনীতিকে একে সামলান, কোনো না কোনো ভাবে ব্যাংক এবং এগুলোর বিপর্যয় থেকে ঠেকান। 3 নম্বর কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা দেন। নারী উপরে একটা হুমকি তৈরি হচ্ছে, আমাদের দেশের অন্য জাতিগত, ধর্মীয়, অন্যান্য সকল অংশের মানুষ আমরা দেখছি যারা সংখ্যায় কম, তাদের উপরে একটা নিরাপত্তার সংকট সৃষ্টি হচ্ছে। এবং সাধারণভাবে মব, এমনকি মুসলমানদের মধ্যেও যারা মাজারে আছেন, মাজার এইগুলোর উপর হামলা হচ্ছে। তো এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আর দ্বিতীয়ত আপনার আরেকটা কাজ হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এটা একটু দীর্ঘমেয়াদী, এই কাজটা আপনি করেন। এইটুকু কাজ ভালো মতো করতে পারলে একটা হয়। আর আরেকটা জিনিস আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা হচ্ছে সব জায়গায় না, কোনো কোনো ক্ষেত্রে একটা মানে দৃষ্টান্ত স্থাপনকারী কাজ করেন, যেখানে এটা মনে হবে যে পলিটিক্যাল উইল থাকলে যেসব কাজকে সাধারণভাবে আমরা ধরে নেই যেগুলো অসম্ভব বাংলাদেশে, সেসব কাজও করা যায়। এইসব কয়েকটা উদাহরণ সৃষ্টি করেন যে রাজনৈতিক যদি ইচ্ছা থাকে একটা সরকারের, এবং আপনারা কেন পারবেন, কারণ আপনাদের পেছনে জনগণের সমর্থন আছে, জনগণের রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল পার্টিগুলোর সমর্থন আছে। তাদের সমর্থন নিয়ে যদি এই কাজটা করেন, তাহলে বাংলাদেশের সামনে একটা নতুন ডিরেকশন স্থাপিত হয়। এটা ছিল আমাদের 13ই আগস্ট আমাদের বক্তব্য, এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এখন পর্যন্ত আমরা আমাদের দলের পক্ষ থেকে অর্জন এবং ব্যর্থতার জায়গাগুলো হিসেবে নিকেশ করি। রাইট, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যেগুলি চেয়েছিলেন এর কোনোটাই এরকম কোনো একটা অসম্ভব চাওয়া না। একটা হয়তো ভঙ্গুর অর্থনীতিকে ঠিকঠাক করে ফেলা, যেটা আপনি সেইটা হয়তো ঠিকঠাক না হলেও সেটা লাইনে আনার ব্যাপারে তাদের চেষ্টা, কিন্তু শহীদদের তালিকা করা, আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সর্বোপরি আপনার সঙ্গে আমাদের ওই সময় কথা হয়েছিল যে আমরা চাইছিলাম যে বাংলাদেশে একটা ন্যায় বিচারের আদর্শ গড়ে উঠুক, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে দূরে যাক। বরং সেইটা ঠিক হয়েছে কিনা সেটা আমরা একটু আপনার কাছে শুনবো। থাকবে আমরা একটু অধ্যাপক শামীমা সুলতানার কাছে যাই। অধ্যাপক শামীমা সুলতানা, আমি আপনার কাছ থেকে আপনাকে প্রশ্ন করার আগে আপনার 1 বছর সম্পর্কে একটু শুনে নিতে চাই, যে আপনি তো 1 বছর আগে যে বেদনা, যে হতাশা, যে জায়গা থেকে আমরা এখন বুঝি যে এটা কত, মানে এখন বুঝি কিনা জানি না, তখন এটা যে কি সাংঘাতিক একটা সাহসের ব্যাপার ছিল, জাস্ট একটা ছবি নামায় ফেলা। এখন তো পুরো সরকারই নেমে গেছে, পালিয়ে গেছে, কোথায় চলে গেছে আমরা, কিন্তু তখন তো এটা একটা অসম্ভব সাহসের ব্যাপার ছিল। এই যে প্রতীকী সাহসের কাজটা আপনি করছেন, আপনার চাকরি চলে যেতে পারতো, আপনার জীবন হুমকির মুখে পড়তে পারতো, আপনার পরিবার হুমকির মুখে পড়তে পারতো, এই সব কিছু মাথায় রেখে বাংলাদেশে থেকে আপনি সেটা করেছেন। এরপরে আপনি এই 1 বছরে যে আপনার আশা তৈরি হয়েছিল, সেই আশাটাকে আপনি আসলে কিরকম দেখতেছেন, যে সেই আশাটা সঠিক পথে আছে, বা আপনার কি মনে হচ্ছে? দেখেন, অনেক ধন্যবাদ খালেদ ভাই। আসলে সবাই কিন্তু আমরা ন্যায় ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ, যে আমার যে ক্ষোভের প্রকাশটা, সেটা তো আসলে একদিনে হয়নি। আপনি দেখেন যে গত 3টি নির্বাচনে
জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করা, গুম খুন, হ্যাঁ, রাহাজানি, এসব তো ছিলই। তারপরে দেখেন যে যে কোনো ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে সরকার যেভাবে মারমুখো ছিল, যে কোনো সমালোচনা সরকার মেনে নিতে পারতো না, নির্বিচারে দমন পীড়ন, হ্যাঁ, এমনকি ছোট ছোট বাচ্চারাও এই সরকারের হাত থেকে রেহাই পায়নি তাদের দমন পীড়ন থেকে। তো এই যে গত 15-16 বছরের যে ক্ষোভ এবং এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আমার ক্ষোভটা, আমি দেখছি যে এই স্বাধীন বাংলাদেশে কিভাবে নির্বিচারে সেই 4 বছরের শিশু থেকে শুরু করে পথচারী, সাধারণ মানুষ, নারী, হ্যাঁ, কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি। সেই জায়গা থেকেই আসলে আমার মনে হয়েছিল যে এই স্বাধীন বাংলাদেশকে তিনি যেভাবে রক্তাক্ত করেছেন এবং নির্বিচারে যেভাবে হত্যা করা হচ্ছে এবং বাংলাদেশের পতাকাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, আমার মনে হয়েছে যে এই পদে আর থাকার কোনো ধরনের তার নৈতিক অধিকার নেই। সেই জায়গা থেকে আসলে আমি ছবিটা নামিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছে যে আমার সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে, হ্যাঁ, নির্বিচারে বেআইনিভাবে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, এটা আসলে মেনে নেওয়া যায় না। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, তখন আমি বাংলা বিভাগের সভাপতি ছিলাম, তখন আমার মনে হয়েছে যে এই সভাপতির দেয়ালে যে ছবিটা আছে, সেই ছবিটা আমি প্রথমে নামিয়ে আমি তার প্রতি আমি অনাস্থা জ্ঞাপন করি। আমার মনে হয়েছে যে এখানে থাকার তার কোনো অধিকার নেই। তো এবার আসি যে আপনি যদি 5 আগস্টের পরের কথা বলেন, যে যে স্বপ্নটা নিয়ে আসলে আমরা মানে 5 আগস্ট পর্যন্ত আমরা যেতে পেরেছি, এই সরকারকে আমরা বা ফেসিস্টকে আমরা তাড়াতে পেরেছিলাম, একটা দেখেন যে তাড়ানোর পর কিন্তু এক ধরনের আবেগ, যে মানুষের এতদিনের যে রাগ ক্ষোভ, হ্যাঁ, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে নানান ভাবে। হ্যাঁ, মানে দেখা যায় যে অনেক ক্ষোভের প্রকাশ কিন্তু ইতিবাচকও ছিল না। হ্যাঁ, কিন্তু তারপরে মনে হয়েছে যে এই ফেসিস্ট সরকারের উপর মানুষের যে রাগ ক্ষোভ, এটার বহিঃপ্রকাশটা আসলে এর চেয়ে আর কিভাবে হতে পারে। হ্যাঁ, এরকম একটা ব্যাপারও কিন্তু তখন ছিল। কিন্তু এরপর থেকে আমরা দেখলাম যে সেটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাৎক্ষণিক দোষারোপটা করা যাবে না, কারণ 6 তারিখ থেকেই কিন্তু আমরা দেখেছি যে নারীর উপরে কিন্তু নৃশংসতা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, যে নারীর পোশাক কেন এরকম, হ্যাঁ, তারপর আমরা দেখেছি যে মব সহিংসতা আমরা দেখেছি। হ্যাঁ, তারপর তো 8 তারিখে আসলেন আমাদের যে ইউনূস সরকার। হ্যাঁ, তারপরেও যে আসলে নিরাপত্তা পরিস্থিতিটা যে খুব ভালো হয়েছে, হ্যাঁ, বা জনগণের মনে যে একটা স্বস্তি এনে দিয়েছে, তা কিন্তু না। হ্যাঁ, তারপরেও কিন্তু নারীর প্রতি যে সহিংসতা, হ্যাঁ, মানে মানুষের ভিতরে কোনো মানে যে নিরাপত্তাহীনতার জন্য যে অস্বস্তি, হ্যাঁ, এইগুলি কিন্তু চলছে, এগুলি এখনো চলছে। হ্যাঁ, আর আরেকটা কথা বলতে চাই যে কোনো দেশে যদি নিরাপত্তার অভাব দেখা দেয়, সেই জায়গাটাতে আসলে মূল্যবোধ থাকে না। হ্যাঁ, নিরাপত্তাজনিত কারণে অনেক সময় দেখা যায় যে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি ঠিক মতো কাজ না করে, সেখানে কিন্তু আপনি মূল্যবোধের অবক্ষয়টা খুব বেশি দেখবেন। সেই ব্যাপারগুলো আমরা আসলে এখনো দেখছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছিল, এখন কিছুটা লাগাম টেনে ধরা হয়েছে আমার মনে হয়েছে, কিন্তু তারপরে আমার মনে হয় যে সার্বিক পরিস্থিতিতে, হ্যাঁ, জনগণের মনে ওই স্বস্তিটুকু নেই। কারণ হলো দেখেন যে আমি যদি আমার নারীর জায়গা থেকে বলি, এখনো নারীর পোশাককে একটা বিশেষ গোষ্ঠীর চোখ আটকে আছে। হ্যাঁ, এইভাবে আসলে নারীকে নিয়ন্ত্রণ করার যে একটা ব্যাপার, হ্যাঁ, মানে নারীকে কি আসলে আতঙ্ক মনে করছে, বা আসলে আমি জানি না যে নারীকে দমিয়ে রাখার যে ব্যাপারটা। কিন্তু আপনি দেখেন যে এই 24-এর আন্দোলনে নারীদের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণটা ছিল, আমি অন্য কোনো আন্দোলনে কিন্তু এতটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমি দেখি না। হ্যাঁ, যদিও নারীরা 52-তে অংশগ্রহণ করেছেন, নারীরা 71-এ অংশগ্রহণ করেছেন, যদিও তাদেরকে ওইভাবে মূল্যায়নটা করা হয়নি, কিন্তু 24-এর যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণটা ছিল, এই একবিংশ শতাব্দীতে এসে আমার মনে হয়েছিল যে নারীদেরকে অন্তত কিছুটা মূল্যায়ন করা হবে। হ্যাঁ, কিন্তু আসলে
তেমন মূল্যায়নটা আসলে আমার চোখে পড়েনি। নারীর মূল্যায়নের প্রসঙ্গটা আপনি আসছিলেন, নিরাপত্তার কথা আপনি বলতেছিলেন, আমরা যে প্রশ্নটি আপনাকে করতে চাইছিলাম সেই প্রশ্নটি আপনাকে একটু করি, যে আপনার মনে আছে যে ছবি সরিয়ে ফেলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাকে শোকজ করেছিলেন, কিন্তু এরপর পরই সরকারের তো পতন হয়ে যায়, ফলে আপনাকে বড় ধরনের বিপদে আর পড়তে হয় নাই, বা পিছনে তাকাতে হয় নাই, বা বড় ধরনের যে বিপদে হয়তো আপনাকে পড়তে হইতো শেখ হাসিনা সরকার থাকলে, বা বিব্রত অন্তত হতে হতো, সেটা আপনাকে হতে হয় নাই। কিন্তু একটি খবর, আজকালের একটি খবর হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কারণে একজন প্রধান শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন এই খবরটি যখন সামনে এলো তখন আপনার খবরের সাথেও এটির তুলনা করা হয়। আমরা কি এই এই খবরটিকে আপনি আসলে কীভাবে দেখেন, যে এটা কীরকম হইল? আমরা প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি বলছিলেন যে তিনি এই ছবি সরাতে চান না। আচ্ছা, আমি একটু আগে থেকে আসি, যে আপনি আমাকে বলেছেন শোকজের কথা, কিন্তু আমি যখন ছবিটা নামাই, হ্যাঁ, তখন কিন্তু সাথে সাথেই কিন্তু তখন যে বঙ্গবন্ধু পরিষদ ছিল, সেই বঙ্গবন্ধু পরিষদ থেকে কিন্তু আমার বিরুদ্ধে লিফলেট দেওয়া হয় আমার বিচার চেয়ে, হ্যাঁ, এবং সেদিনই কিন্তু জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে শোকজ করা হয়, হ্যাঁ, এবং নানান ধরনের হুমকি ধামকি তো ছিলই, নানান ধরনের ভাবে আমাকে নাজেহাল করার চেষ্টাও করা হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি আসলে আমার চাকরির পরোয়াও করিনি। আমার কাছে শুধু মনে হয়েছে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, হ্যাঁ, যেভাবে শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে, এমনকি রিকশাওয়ালা পর্যন্ত, গণমাধ্যমের কর্মী পর্যন্ত, এমনকি ঘরে পর্যন্ত কেউ নিরাপদ না, হ্যাঁ, সেই জায়গায় আমার মনে হয়েছে যে এটার একটা প্রতিবাদ করা দরকার, হ্যাঁ, যে আমার মনে হয় যে এমন একটা প্রতিবাদ করতে হবে যে প্রতিবাদের ফলে অন্তত সেই ফেসিস্টের যে আসনটা, সেটার ভিত অন্তত কিছুটা নড়ে যাবে, হ্যাঁ, এবং জনগণ উদ্বুদ্ধ হবে। সেই জায়গা থেকেই আমি এটা করেছিলাম। আর দেখেন যে আমার অফিস রুমে যে শেখ হাসিনার ছবিটা ছিল, এটা আসলে একটা প্রজ্ঞাপন ছিল, হ্যাঁ, 2002 সালে মন্ত্রী পরিষদ থেকে একটা প্রজ্ঞাপন ছিল যে প্রধানমন্ত্রীর ছবি অফিস রুমে টানাতে হবে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে যে বঙ্গবন্ধু পরিষদ বলেছিল যে এটা রাষ্ট্রদ্রোহী কাজ, কিন্তু আমার মনে হয়েছে সেটা রাষ্ট্রদ্রোহী কোনো কাজ না, কারণ আমার মনে হয়েছে তার এখানে থাকার কোনো যোগ্যতা আসলে নাই, হ্যাঁ, কারণ এটা যদি আইনের ভিত্তিতে ফেলা হয়, আসলে তিনি যে নির্বিচারে যে হত্যা করছেন সেটা আসলে কোন আইনের ভিত্তিতে? তবে আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় যে কারোরই ছবি এভাবে দেয়ালে থাকা উচিত না, হ্যাঁ, কারণ আমার মনে হয় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি যদি কোনো অফিস রুমে থাকে, সে কোনো না কোনো ভাবে সেই রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হবে বা প্রভাবিত, এরকম একটা আমরা বুঝে নিই। কিন্তু আমার মনে হয় যে আমরা আসলে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য কিন্তু আমরা করেছিলাম, হ্যাঁ, যে আন্দোলন করেছিলাম, আমরা একতাবদ্ধ হয়েছিলাম। তো আমার মনে হয় সেই জায়গা থেকে মনে হয় আমাদের এবার ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের মনে হয় যে কোনো ব্যক্তিকে সেই ওয়ালে রেখে তার পূজা করা বা তাকে দেবতা তুল্য করে ফেলা, আপনি দেখেন যে প্রাথমিক বিদ্যালয়ে, হ্যাঁ, যে আমরা যে শপথ করতাম ছোটবেলায় সৃষ্টিকর্তার নামে, হ্যাঁ, সেই শপথের জায়গাটাও কিন্তু পাল্টিয়ে ফেলা হয়েছিল, হ্যাঁ, বঙ্গবন্ধুর নামে শপথ করা হতো, হ্যাঁ, তো এইটা তো আসলে হতে পারে না। আমার মনে হয় যে এই যে ইতিহাস, হ্যাঁ, বা এই ধরনের রাজনৈতিক কোনো ব্যক্তিকে প্রভু বানিয়ে ফেলা, আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে বোধহয় সরে আসার সময় এসেছে। ওকে, শামীমা আপা, আপনাকে ধন্যবাদ। শুধু আপনি যখন নারী স্বাধীনতা এবং অন্য বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন, আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন নারী স্বাধীনতা বলতে আপনি আসলে কি বোঝেন, নারীদের উপর আসলে কোথায় অত্যাচার হয়েছে, নারীদের এই 1 বছরে আপনি নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এটা আপনি উদাহরণ সহ আপনি ব্যাখ্যা করবেন কিনা? আমি আসছি আপনার কাছে, আমি একটু জনাব জোনায়েদ সাকি আপনার কাছে আসতে চাই। তবে জোনায়েদ সাকির কাছে আসতে যাওয়ার আগে আমরা আমাদের যে জরিপটা আমরা চালাই, সে জরিপ নিয়ে আমি আমাদের দর্শকদের মধ্যেও অনেক অভিযোগ আগেও দেখেছি, আজকেও দেখছিলাম যে এই জরিপটা নিয়ে তারা একটা অভিযোগ চালাচ্ছেন, অভিযোগ করছেন এরকম যে এই জরিপটিতে তারা মানে যে না ভোট দিলে সেটি হ্যাঁ হয়ে যাচ্ছে, বা হ্যাঁ ভোট দিলে সেটি না হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি পাল্টানো হচ্ছে কিনা, এইটার বুটিংয়ে কোনো রকম কোনো সমস্যা হয়েছে কিনা। আমি আমাদের টেকনিক্যাল টিমকে অনুরোধ করব যে বিষয়টি আসলে একটু দেখার জন্য, এবং এটা যাতে এরকম কখনো বা কোনো অবস্থাতে না হয়, কারণ জরিপের ফলাফল দেখে যাদেরই জরিপ পছন্দ হয় না তারা একটা ট্যাগ দিতে চেষ্টা করেন যে অমুকরা বেশি আসেন, অমুক দর্শক বেশি বলেন, কিন্তু আমাদের এই জরিপটা আমরা একেবারেই
আমাদের মত না, আপনারা আমাদেরকে যারা দেখেন তাদের মতের এই একটি প্রতিফলন হিসেবে দেখতে চাই। সাকিব ভাই, আমি আপনার কাছে আসছি। 2-3টি বিষয় আমাদের দর্শকরাও জানতে চেয়েছেন এই এক বছরে। আমার যে আগে প্রশ্ন ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার খাতিরে, ন্যায় বিচারের খাতিরে আপনি আসলে কতটুকু কি দেখেছেন, শহীদদের তালিকা করার ক্ষেত্রেও কেন এই সরকার পুরোপুরি সাফল্যের পরিচয় দিতে পারলো না, সেটা নিয়ে আপনি আগেও অনেকবার বলেছেন। আপনি যদি ন্যায় বিচারটার ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে আপনার কথাটা বলতেন। আর দর্শকরা যে বিষয়টি নিয়ে এখনই আপনার কাছ থেকে জানতে চাইছেন সেই বিষয়টি হচ্ছে যে আজকে জুলাই ঘোষণাতে আপনি আসলে কি দেখলেন। আমরা দেখলাম জাতীয় নির্বাচনের একটা মোটামুটি তারিখ বা আয়োজনের কথা ফেব্রুয়ারি মাসে করার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেটা কি দেখলেন? পাশাপাশি এনসিপির 4 নেতাদের এই জুলাই ঘোষণার দিন অনুপস্থিত থাকা কি কোনো বার্তা বহন করে কিনা, কেউ কেউ এই ব্যাপারটি জানতে চাইছেন। আপনার ইচ্ছা আপনি কোন প্রশ্ন দর্শকের পিক করবেন বা করবেন না, কোনটা নিয়ে মন্তব্য করবেন বা করবেন না, দর্শকরা এই বিষয়গুলি জানতে চায়। আমি আশা করি আপনার মনে আছে সাকিব ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই একটু অনেকগুলি বিষয়। প্রথমত আমি খুব দ্রুত শেষ করি। জুলাই ঘোষণাপত্র একটা রাজনৈতিক দলিল, যেটার মধ্য দিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান, তার প্রেক্ষাপট, তার কার্যকারণ, সেটাকে হাজির করা হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখটা কোন দিকে হবে, অভ্যুত্থান কি নির্দেশনা দিচ্ছে, সেইটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের বলতে পারেন যে এই অভ্যুত্থানেরই একটা অর্জন, যে এই ঘোষণার মধ্যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে, অভ্যুত্থানটাকে ধরার চেষ্টা করা হয়েছে। এখন সে কারণে এটার মূল আকাঙ্ক্ষার সাথে আমরা একমত, কিংবা আমরা সেটাকে ধারণ করি। এবং এইখানে মূল বিষয়টা হচ্ছে যে এটা যদি বাস্তবায়নের জায়গাটা প্রধান, এবং সেটা আমরা যদি ঠিক মতো করতে না পারি, তাহলে হয়তো আবার পুরনো বন্দোবস্ত জায়গা করে নিবে, কিংবা মানুষের অধিকার আবার হরণ হবে। সে কারণে আমাদের দিক থেকে আমরা জনগণকে আজকে আহ্বান জানিয়েছি, যে 2-1টি কমেন্ট কিংবা আমার পক্ষ থেকে আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেটা হচ্ছে এই যে আমরা যদি সত্যি সত্যি এই হত্যাযজ্ঞের বিচার চাই, আমরা যদি শহীদের মর্যাদা চাই এবং বৈষম্যহীন একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা চাই, তাহলে জনগণকে কিন্তু যেমন জাগ্রত থাকতে হবে, যেমনটা আমরা 24শে জুলাই এসে জনগণের জাগ্রত হয়েছি, এবং জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তিও গড়ে উঠতে হবে। জনগণের নিজস্ব গণতান্ত্রিক শক্তি যদি না গড়ে উঠে, যদি এমন শক্তি থাকে যা ক্ষমতারই আশপাশে থাকে, ক্ষমতা ব্যবহার করে যেভাবে আমাদের পুরনো বন্দোবস্ত চলেছে, সেই নানান রন্ধ্রেই আমাদের সংযুক্তিটা থাকে, তাহলে আবার আমরা এই যে আমরা অনেকগুলো পরিবর্তন আনতে চাইছি, সেই পরিবর্তনটা কার্যকর হবে না। ফলে জনগণের এই পাহারাদারি, জনগণের নিজস্ব শক্তি গড়ে ওঠা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুব দরকারি। এখন এই ঘোষণাপত্র বাস্তবায়নের ব্যাপারটা তো আমাদের বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের কাজের মধ্যে দিয়ে আমরা দেখব। যেটা এখন মাননীয় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে তিনি ভাষণ দিচ্ছিলেন, সেই ভাষণে তিনি নির্বাচনের তারিখের কথা বলেছেন, এবং এটা তো আসলে আগেই বলা হয়ে গেছিল। আজকে আনুষ্ঠানিকভাবে তিনি বললেন যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে কিংবা রোজার আগেই নির্বাচনের ইয়েটা হবে, নির্বাচন কমিশন হয়তো সুনির্দিষ্ট তারিখ দিবে। এইটা মোটামুটি ভাবে আমরা জানি, আজকে এটা আনুষ্ঠানিকভাবে বলা হলো, এবং এইটা যাতে কোনো আশঙ্কা সৃষ্টি না হয়, সেটার জন্যই সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যাতে কাজ করে, সেটার দিকে খুব মনোযোগ দেওয়া দরকার। কেননা ন্যায় বিচার যেমন আমরা চেয়েছি, বিচারকে ত্বরান্বিত করা, বিচারকে দৃশ্যমান করা, বিচারকে সত্যিকার অর্থে মানুষের আস্থার জায়গায় নিয়ে আসা, সেটার জন্য তদন্ত, অভিযোগ এবং বিচার প্রক্রিয়া, এগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল, বিচার ট্রাইব্যুনাল সব জায়গাতেই সরকারের আরো ভূমিকা নেওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি, এবং সেটা অপর্যাপ্ত। এবং সেটা এমন জায়গায় নেওয়া উচিত যাতে শহীদ পরিবারের মধ্যে এরকম কোনো ক্ষোভ না থাকে যে আমার সন্তানের বিচারই শুরু হলো না, এখানে বাকি সবকিছু কিন্তু হচ্ছে। ফলে এইরকম জায়গা যদি তৈরি হয়, বিচার বনাম নির্বাচন, বিচার, তাহলে এটা খুব নেতিবাচক একটা জায়গা তৈরি হবে। আমরা বিচার চাই, কিন্তু নির্বাচনের জায়গাটি সেটা কিন্তু আমাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটা সম্পন্ন করতে হলে নির্বাচন হবে। সংবিধান সংস্কার করতে হলে আপনার নির্বাচন লাগবে। সেইখানে আমরা সংস্কারের যে প্রশ্নে ঐক্যমত হয়েছি, সেই ঐকমত্যের জায়গাগুলো জাতীয় সনদ যেটা হবে, জুলাই জাতীয় সনদ, সেটা বাস্তবায়নে যাতে সব ভবিষ্যতের সংসদ বাধ্য থাকে, তার জন্য একটা আইনি একটা অর্ডিন্যান্স হতে পারে, সেটা আমাদের দিক থেকে আমরা শুরু থেকে বলে আসছি। এটা হচ্ছে একটা। ফলে নির্বাচনের জায়গাটা ওই জায়গাতে। আর আরেকটা বিষয় হচ্ছে এনসিপির নেতারা তো এখানে আজকে ছিলেন, তাদের কোন নেতা কোথায় গিয়েছিলেন দীর্ঘ তাদের পদযাত্রার পরে, এটা নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই। আচ্ছা সাকিব ভাই, একটা জিনিস একটু বলি, আমি তো বিটিভির ফ্রেমিং একটু দেখতে চাই, বুঝতে চাই নানা কারণে।
তো বিটিভির আজকে যে ফ্রেমিং, সে ফ্রেমিংয়ে জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সেখানে, আপনিও সেখানে ছিলেন, তো যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন আমি একটু মানে দূরত্ব দিয়ে বিবেচনা করতেছিলাম, মানে একটু জ্যামিতিক দূরত্ব দিয়ে, যে আজকে মনে হচ্ছিল ডক্টর ইউনূসের সবচেয়ে ক্লোজ হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আজকে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে একটু দূরে সরে গেছেন হচ্ছেন নাহিদ ইসলাম। তো এইটা কি আসলে আমার দেখার ভুল, এইটা কি ফ্রেমিং, নাকি ঘটনাটা আসলে তাই? আমি ফ্রেমিং দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা কি এরকম। আসলে না, আপনি বলেন তো একটু শুনি যে মানে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ওনার পাশে দাঁড়িয়েছেন, আর ওনার মাননীয় প্রধান উপদেষ্টার ওই পাশে দাঁড়িয়েছেন আমাদের জুলাই শহীদ সৈকতের বোন। তো তারপরে দাঁড়িয়েছিলেন নাহিদ, ফলে তারপরে দাঁড়িয়েছেন হেফাজত ইসলামের সেক্রেটারি, তারপরে মান্না ভাই, তারপরে আমি। তো এটা তো আসলে ওনারা আগেই ঠিক করেছেন। এই পজিশনিংটা কিভাবে হয়েছে, মানে কিভাবে ঠিক করে? এটা সংস্কৃতি মন্ত্রণালয়, এটা সম্ভবত আয়োজনের দায়িত্বে, ফলে তারা বোধহয় এখানে ঠিক করেছে। চেয়ারের পেছনে লেখা ছিল প্রত্যেকের নাম, যার ফলে ওইখানে গিয়ে কোথায় দাঁড়াবে হয়েছে। তার মানে আমি যেটা বুঝতে পারতেছি যে বিএনপি সবচেয়ে বড় দল এইটা ঠিক করে, তাই তো? সেইটা তো ধরেন সাধারণভাবে একটা, যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন, সেটা তো একটা অনুমান সকলের মধ্যেই তো আছেই না। কিন্তু 5 আগস্ট নিয়ে অনুষ্ঠান, সেটাতে 5 আগস্টের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না? মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে? আমি মানে আপনি যতটুকু বলতে পারেন ওটুকুই আপনি বলেন। মানে আমার কাছে, আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হইতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোনো মতে, মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক, কোনো মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে, এরকম একটা মনে হয়েছে আমার। না, সেটা আমি একটু ভিন্নভাবে দেখি। আমাকে যখন দাওয়াত করা হয়েছে তখন আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো, বিশেষভাবে অন্তত ঐকমত্য কমিশনে যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের সকল প্রতিনিধিদের অন্তত একজন করে থাকা দরকার। আর আমরা যেটা দেখতে চাই, যেটা আমরা এই সরকারের প্রতি আমরা সবসময় বলেছি, যে ছাত্র আন্দোলনে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেখানে যেমন ছাত্র সংগঠনগুলোর অনেক প্রতিনিধিরা ছিলেন, আবার অনেক প্রতিনিধিরা সরাসরি সমন্বয়ক হিসেবে ছিলেন না, তারা ছাত্র সংগঠন আকারে ভূমিকা রেখেছেন। কিন্তু বর্তমান সরকার কিন্তু একবারের জন্য গত 1 বছরে ছাত্র সংগঠনগুলোর সাথে বসেনি, তারা শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বসছে। এখন এইটা কিন্তু, যার ফলে অনেক সংগঠন এবার বয়কট করেছেন। এটা এখানে যেটা আমরা বলবো যে ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধিত্বকারী ছিল তাদের একটা জায়গাটা ছিল, মানে তাদের এখনকার রাজনৈতিক অবস্থান মতামত কি, সেটা যাই হোক না সাকিব ভাই, আমাদের ছিল আমি একটা কথা বলি, আন্দোলনের প্রতিনিধিদের একটা অংশ থাকা, প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দ যথাসম্ভব অংশগ্রহণকারী সকল দলের একজন করে থাকা। তাতে মানে হয়তো লোক একটু বেশি হতো, কিন্তু প্রধান উপদেষ্টা তখন মনে হতো যে সারা দেশকে নিয়েই আছে। আমি আমার রিডিংটা বলি। 1971 সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই, তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হয়েছে যারা সে সময় ছিলেন সে সময়। কিন্তু 24-এর আন্দোলন বলি, 90-এর গণ আন্দোলন বলি, সেগুলো তো আমাদের চোখের সামনে। 24-এর আন্দোলনটা তো মাত্র 1 বছর হয়েছে, কিন্তু আজকে যখন 24-এর 5 আগস্টে স্মরণ করে 25-এর 5 আগস্ট করা হলো, ডক্টর ইউনূস যখন এখানে উঠলেন, আমার স্বাভাবিক রিডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কি না। যদি আমি এটা স্টেজ, আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই, মানে কারা কারা একই স্টেজে একই রকমভাবে থাকবে, আমরা তো সবই, এইটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো, মানে হয়তো আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে হয়তো আপনারাও এটার জবাব দিতে হইতে পারে। আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি। না, আমাকে জবাব দিতে হবে, এবং আমি সে কারণে আমি নিজে যে এটা বলেছিলাম, মানে অন্তত পক্ষে সেই কথাটা আমি রেজিস্টার করে রাখলাম, কারণ আমার দিক থেকে আমরা সবসময় আমরা চেষ্টা করি যে এই আয়োজনে, যে কোনো আয়োজনে যথাসম্ভব প্রতিনিধিত্বমূলক করা। কারণ আমরা শুনেন, আমরা একটা অত্যন্ত, আমরা ছাত্র আন্দোলন থেকে এসেছি, আপনি ভালো করে জানেন, এবং সবসময় আমরা ছোট সংগঠন করে করে এসেছি। আমরা শুরুতে কোনো বড় সংগঠনে যোগ দিইনি, ফলে আমরা অল্প কয়েকজন মিলে সংগঠন শুরু করেছি এবং সেই সংগঠনকে যথাসম্ভব জনগণের শক্তি করার চেষ্টা করছি। আমাদের কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি ভয়েসকে মানে মানে প্রধান জায়গা, তো সেইটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে যেভাবে আমরা এই ঐকমত্য কমিশনে বসছিলাম, সেখানেও আরো পার্টিসিপেশন থাকলে ভালো হতো। তারপরেও সেইটা একভাবে এক ধরনের প্রতিনিধিত্বমূলক করা হয়েছে, সেইটুকু অংশগ্রহণ থাকা দরকার ছিল। আর ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গাতে
সমস্ত সমন্বয়ক প্লাস ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে যথাসম্ভব ভাবে সেখানে দাওয়াত করা এবং তাদেরও একটা উপস্থিতির জায়গা দরকার ছিল, এমনকি শ্রেণী পেশার, কারণ এই শহীদের তালিকায় তো আমাদের শ্রমজীবী শ্রমিক কিন্তু সাকিব ভাই আমার খালি একটা আপত্তি যে মানে এইটা জোরে সোরে কেউ ধরায় দেয় না কেন এই সরকারের, নাকি এই সরকার যে একের পর এক এইগুলিকে আমি বড় শয়তানি বলি, যে শয়তানিগুলিকে দেখা যায় না, তো একের পর এক এগুলি যে করে এগুলি ধরায় দেয় না কেন কেউ, মানে আশেপাশে কেউ নাই কারা করে? দেখুন এই কথাগুলো যখন আমরা বলি, আমি এই বিষয়ে আমার সাথে আমি আসি আবার আপনার কাছে সাকিব ভাই, প্রায় আজকে এটা আসি আমার কাছে, আমার কিন্তু আলাদা একটা লাইন বলে এটা শেষ করে নেই। জি জি বলেন, 30 সেকেন্ডে বলেন। জি বলেন। অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে, অনেকগুলো ঘটনায়, এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কারভাবে আছে বলে আমি মনে করি। যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, আমরা যেভাবে এই মানে সকলের অংশগ্রহণটাকে করতে চাই, আমরা দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে ওয়েটেজ দেওয়া, মানে কে কত বড় কে সেটাকে অনেক আশ্চর্যজনক ভাবে, মানে এটা যদি একটা নির্বাচন কেন্দ্রিক একটা সভা হইতো আমি এটা মেনে নিতে পারতাম। বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি আপনার ঠিক ডান পাশের ইয়াতে অবস্থান করবে, তার পাশে থাকবে জামায়াতে ইসলামী, আপনি পারলে তার মানে, কিন্তু আমি জানি না এই ফ্রেমিং নিয়ে আমার সারা জীবন মানে আমি আমার 2 সেন্ট দিয়ে রাখলাম। এইটা পরে আপনারা জবাব দেন সাকিব ভাই, আপনারা আরো নিশ্চয়ই বলতে পারবেন। আমি একটু শামীমা আপনার কাছে যেতে চাই। শামীমা আপা, আপনি যখন বলতেছিলেন যে নারীদের প্রতি 6 আগস্ট থেকেই আপনি লক্ষ্য করেছেন যে যেইভাবে আপনি বাংলাদেশটাকে আশা করেছিলেন সেই বাংলাদেশটা হয় নাই, আপনি সমান অধিকার ন্যায় বিচারের পাশাপাশি আপনি নারীদের প্রতি টার্গেটেড অন্যায় অত্যাচার জুলুমের কথা বলতেছিলেন, কিন্তু আমাদের দর্শকরা আপনাকে চ্যালেঞ্জ করেছেন নারীরা কোথায় এরকমভাবে পীড়িত হয়েছে, নারী স্বাধীনতা বলতে আপনি আসলে কি বুঝেন, আপনি আসলে নারীদেরকে কেমন দেখতে চেয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। আমি যেই জরিপটার কথা বলেছিলাম সেই জরিপটাতে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে নতুন বাংলাদেশের ইশতেহারে নতুন আপনি মেয়েদের কোথায় এই 1 বছরে আক্রান্ত হতে দেখলেন, নাকি সেটা আপনার কথার কথা? না দেখেন, কথার কথা না, যে দেখেন যে একটা হলো যে আমি বলি যে নারী স্বাধীনতাটা আসলে কি। হ্যাঁ, আমি যেটা মনে করি সেটা হলো যে একটা নারী খুব স্বাভাবিকভাবে বেড়ে উঠবে স্বাধীন বাংলাদেশে, সে স্বাধীনভাবে চলাফেরা করবে, তার যদি খেলাধুলা করতে ইচ্ছে করে সে খেলাধুলা করবে, তার যদি মনে হয় সে কোনো কালচারাল প্রোগ্রাম করবে সে তো কোনো কালচারাল প্রোগ্রাম করবে। হ্যাঁ, তো এবং কেউ যদি খুব ভালো পড়ালেখা করতে চায় পড়ালেখা করবে, চাকরি করবে, এটা হলো আমার মনে হয় যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠাটা। হ্যাঁ, যে তার উপর কোনো ধরনের আঘাত আসবে না। আপনি দেখেন যে আসলে এইটা তো শুধু এই 1 বছরে না, এটা আসলে নারী আসলে অনেক দিন ধরেই আসলে নিরাপদ না। হ্যাঁ, এটা আসলে আমাদের সামাজিক যে ব্যবস্থা সেটাও অনেকটুকু দায়ী। আপনাকে শুধু আমি একটা ছোট্ট জরিপ দিই। হ্যাঁ, যে এই গত জানুয়ারিতে, হ্যাঁ, এই বছর গত জানুয়ারিতে 205 জন, এটা প্রথম আলোর একটা রিপোর্টে আমি দেখলাম যে 205 জন নারী এবং কিশোরী হ্যাঁ নির্যাতনের শিকার হয়েছেন, এবং এর মধ্যে হলো 67 জন হলো ধর্ষণের শিকার হয়েছে। হ্যাঁ, আবার দেখেন যে এটা হলো জানুয়ারির রিপোর্ট, আবার দেখেন ফেব্রুয়ারিতে 189 জন নির্যাতনের শিকার হয়েছে, এর মধ্যে হলো 48 জন হলো ধর্ষণের শিকার হয়েছে। তো আপনি কি মনে করেন যে আমাদের এই বাংলাদেশে, প্রশ্নটা আপনাকেই করি, হ্যাঁ, যে দেশে পুরুষরা রাত 11টা 12টা পর্যন্ত হেঁটে বেড়াতে পারে, সেই জায়গাটাতে আসলে একজন নারী পারে কিনা? হ্যাঁ, যে তাহলে কি বলবো আমরা, যে দেখেন যে নারীরা খেলাধুলা করবে, আপনি এটা হয়তো দেখেছেন পত্রিকায় যে নারীরা ফুটবল খেলবে, সেই জায়গাটা ময়মনসিংহের, হ্যাঁ, যে নারী ফুটবলারদের যে জায়গাটা তছনছ করে দিয়ে আসা হয়। আমি আপনার প্রশ্নের জবাবে ঠিক না, কিন্তু আমি এমনিতে আপনাকে একটু মনে করা দিতে চাই যে এই সরকার বাংলাদেশের নারী ফুটবল দলকে 21 পদক দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সবগুলি জায়গায় মানে তাদের ফুটবল খেলা, যেটা আসলে খুব সহজ ছিল না, কারণ ফুটবল খেলতে হলে একটা বিশেষ পোশাক পরতে হয় এবং সেটা নিয়ে নানা ধরনের কথা হয়, সেইটা তারা নিশ্চিত করেছে। আর আপনি রাতে একা হেঁটে বেড়ানোর কথা যেটি বলছিলেন আপা, বাংলাদেশে আমি খেয়াল করেছি যে দুর্বল তার প্রতি রাতে যারা আক্রমণ করে শুধু তারাই না, দিনের আলোতেও আক্রমণটা দুর্বলের বিপক্ষেই হয়। মানে সে যদি পুরুষ যদি দুর্বল হয় তার বিপক্ষেও হয়, নারী সবল হলে তার বিপক্ষে হয় না। সেটা কি আসলে পুরুষ নারী এইভাবে আলাদা করা যাবে কিনা? না খালেদ ভাই, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমার কিন্তু সরকারের বিরুদ্ধে না,
আমি বলছি যে এই যে নারী ফুটবলারদের জায়গাটা যে ভেঙে দেওয়া হয়, হ্যাঁ, বা তাদেরকে যে নানান ভাবে, এটা কিন্তু সরকার করে নাই, সরকার পদক দিয়েছেন, সেই জন্য আমি সরকারকে স্যালুট জানাই, কিন্তু আমাদের যে সামাজিক ব্যবস্থাটা, হ্যাঁ, এবং দেখা যায় যে একটা বিশেষ চিন্তা চেতনার দ্বারা যে মানে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে যে নারীদেরকে, আমি এই কথাটা বলতে চাচ্ছি যে দেখেন, যে আমি ধরেন যে আমি এখন মাথায় কাপড় দিচ্ছি না, হ্যাঁ, যদি আপনি আমাকে বলেন যে না আপনি মাথায় কাপড় দিয়ে বসেন, হ্যাঁ, তাহলে কিন্তু আমার স্বাধীনতাকে হরণ করা হবে। হ্যাঁ, যে আমি একজন, আমি মনে করি যে যেহেতু আমি মাস্টার্স পাস করেছি, নিশ্চয়ই আমি একজন শিক্ষিত নারী, হ্যাঁ, আমার সেই অধিকারটুকু আছে যে আমি এখানে মাথায় কাপড় দিয়ে বসবো কি বসবো না। হ্যাঁ, এটা যদি আমাকে চাপিয়ে দেওয়া হয় তখন আমার মনে করা হবে যে আমার স্বাধীনতা। আপা এইখানে কি একটু এখানে আমি যে যুক্তিটা শুনি আর কি, তাদের কাছে তারা বলে হচ্ছে যে আমি তো কাউকে কিছু একটা বলতে পারি, অনুরোধ করতে পারি, তিনি শুনলেন না শুনলেন এটা তার ইচ্ছা, এটা চাপিয়ে দেওয়া কেন হবে? মানে কেউ যদি, মানে আমি এটার বিপক্ষে, আমি আবার বলি যে আমি কিন্তু এটার পক্ষে না। প্রশ্নটা এরকম করে আমাকে বলে যে আমি যদি কাউকে বলি যে আপনি এভাবে কাপড় পরেন, উনি পরলেন না, এটা উনার ইচ্ছা, কিন্তু আমি কি এটা বলতে পারবো না কেন? আচ্ছা, আপনার কি মনে আছে কিনা যে 6 আগস্টে কক্সবাজারে যে একজন নারীকে যে মানে বলবো যেটা নির্যাতনই করা হয়েছিল তার পোশাকের জন্য, হ্যাঁ, এবং তাকে যে যেভাবে ধরা হয়েছিল, হ্যাঁ, এবং তাই না শুধু, খুব সহজে কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের, হ্যাঁ, একটা এরকম একটা কথা উঠে যে নারীরা কি ধরনের পোশাক পরে যাবে, তাহলে এইগুলিকে আপনি বলেন কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, যে আমরা দেখেন যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ব্যক্তি এই কথাটা বলবেন, যে এই কথাটা বলবেন, তিনি নিশ্চয়ই অনেক শিক্ষিত একজন মানুষ, হ্যাঁ, তিনি তো আসলে চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ, আমার এই জন্য, জি আপা, আপনি তো একজন শিক্ষক, হ্যাঁ, চাপিয়ে দিতে পারেন না, কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে আপনি শিক্ষকতা করছেন, আমি যত জানি যে বেশ কিছু দিনই হয়েছে, তো তো আমাদের একজন দর্শক, উনি একজন দর্শক না, আসলে অনেকগুলি দর্শকই মতামত করছিলেন, আপনি যখন বলছিলেন আমি মতামত পড়ছিলাম। একজন বলছেন আপনারা যেভাবে চান সেভাবে চললে দেশে আরো ধর্ষণ বেড়ে যাবে। আমাদের মানসিকতা যখন এইরকম, এবং এই কথা কিন্তু আপনার মনে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাছাকাছি কথা বলেছিলেন যে ওকে এরকম করা হয়েছে কারণ ও এরকম পোশাক পরে না। আপনার মনে থাকবে, এটা আমাদের মানে খুব আগের কথা না। না শুনেন, আপনি তাহলে যদি এই কথাটাই বলেন, তাহলে এই যে শিশুরা যে হচ্ছে, ধর্ষিত হচ্ছে, এই যে দেখেন যে কিছুদিন আগেই তো আসিয়াকে নিয়ে তুলপার হয়ে গেল, আসিয়ার বয়স কত, সেটার পর্দাটা আপনি কিভাবে বিবেচনা করবেন? এটাই যে আমি বললাম যে 205 জন জানুয়ারিতে যে এই যে নির্যাতনের শিকার হয়েছে, হ্যাঁ, সবাই কি যে বড় বড় নারী নাকি, সবাই কি বেপর্দা ছিল নাকি? এখানে তো কিশোরীরা ছিল, সেখানে তো ছোট ছোট বাচ্চারা ছিল, হ্যাঁ, কাজে আমার মনে হয় যে এই পর্দা দিয়ে আসলে কোনো কিছু হবে না যদি মানসিকতার পরিবর্তন না করি। হ্যাঁ, এটা কিন্তু একটা সবচেয়ে বড় কথা, এবং প্রত্যেক মানুষের আসলে সৎ হতে হবে, মানসিকতার পরিবর্তন লাগবে। ওকে, আমি একটু সাকিব ভাই আপনার কাছে আসি। আমরা জুলাই স্পিরিট নিয়ে অনেক কথা বলি, অগাস্টে 5 তারিখে এসে আমরা যখন জুলাই স্পিরিটের দিকে তাকাই, আপনারা 13 আগস্ট কিছু দফা দিয়েছিলেন, যার মধ্যে শহীদদের তালিকা, ন্যায় বিচার, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, বিচার সংস্কার, এগুলি নানা রকম কথা বলেছিলেন। এই ক্ষেত্রে যদি এ থেকে আমরা জুলাই স্পিরিটকে যদি আমরা ছোট করে নিয়ে আসি, শহীদদের মর্যাদা, বাংলাদেশে সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা, শুধু যদি এই কতগুলি মৌলিক বিষয় নিয়ে আসি, আমরা দেখি যে জুলাই স্পিরিটটা যদি এইটা হয়, বৈষম্যের বিরোধ, বৈষম্যের ধ্বংস করা হয়, এতে জুলাই স্পিরিট আসলে ফেল করেছে। আমাদের প্রশ্ন, এই জুলাই স্পিরিট যে ফেল করেছে, জুলাই স্পিরিট যে বৈষম্য রোধ করতে পারে নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, শহীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে নাই, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? বা মানে আমাদের আমি দায় আমাদের উপরেই সবার আগে নেই যে আমরা দায়ী, আর কে দায়ী? কারণ অনেকে বলে থাকেন যে আপনারা তো কিছু করেন না, তো ঠিক আছে আমরা দায়ী, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কে দায়ী, মানে আমি সবচেয়ে বেশি দায়ী, তারপরে কে দায়ী, সেটা একটু শুনি। সাকিব, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, জি। সকলেরই দায় আছে, দায় থাকে, কিন্তু তারপরেও যারা দায়িত্ব নেয় তাদের উপর বেশি দায় থাকে, ফলে সরকার যারা দায়িত্ব নিয়েছেন তাদের উপর দায় তো বেশি থাকবেই, এবং আমাদের তো তাদেরকে দায়ী করতে হবে, কারণ তারা যখন কিছু করেন সেটা করা হয়, আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করা হয় না।
আমরা হয়তো তাদেরকে সাহায্য করতে পারি, দাবি তুলতে পারি, আওয়াজ তুলতে পারি, তাদের সমর্থন যোগাতে পারি, কিন্তু কাজটা তো শেষ পর্যন্ত তাদের করতে হবে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। প্রথমত, আমরা যে আশু কাজের কথা বলেছিলাম অর্থনীতির ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাংক এবং আর্থিক খাতের মধ্যে সরকারের অর্জন আছে, আমরা মনে করি তারা অন্তত লাইনে উঠাতে পেরেছেন। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, এইসব ক্ষেত্রে আসলে এই ধরনের অন্তর্বর্তীকালীন কালে অবস্থা ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তারপরে তারা মানে জাস্ট ম্যানেজ করার চেষ্টা করছেন। ওই কারণে নির্বাচনের জায়গাগুলো ওই অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ। যদি আসি যে ধরেন সংস্কারের প্রশ্নে, এই ক্ষেত্রে সরকার তুলনামূলকভাবে সফল। মানে সংস্কারের কমিশন করা, রিপোর্ট দেওয়া, ঐকমত্য কমিশন করা, সেটা নিয়ে সব দলের সাথে বসা, স্টেক হোল্ডারদের সাথে বসা এবং ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি করা, কারণ ওইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্যের জায়গা, ক্ষমতা কাঠামো, ক্ষমতা ব্যবস্থার বদল। সেই জায়গায় তারা করেছেন এবং এখন হচ্ছে যে এই জাতীয় সনদটা কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে একটা ঐকমত্য তৈরি করা। আগামী নির্বাচন হবে এবং সংসদটার ক্যারেক্টার কি হবে, এটা কি সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে, সংস্কার পরিষদ নির্বাচন হবে, নাকি এটা সাধারণ পার্লামেন্ট হবে? মানে কারণ সংস্কার বিষয়টা আমাদের ঐকমত্য, সে কারণে সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার। না হলে জনগণের সম্মতি ছাড়া সংবিধান বদলালে ওটা হবে অ্যামেন্ডমেন্ট, সেটা কোর্ট যে কোনো সময় আবার বাতিল করে দিতে পারে। কিন্তু গণপরিষদে যেভাবে জনগণ সংসদ একটা পার্লামেন্টকে সংবিধান তৈরির এখতিয়ার দেয়, আমরা বলছি যে যেহেতু এখন নতুন সংবিধান আমরা এজেন্ডা না, সকলের এজেন্ডা না, ঐকমত্য হচ্ছে সংস্কার, ফলে সংস্কার মৌলিকভাবে করতে গেলে এটাও জনগণের এখতিয়ার নিতে হবে এবং জনগণের এখতিয়ার দিবে আগামী পার্লামেন্টকে যে এই পার্লামেন্ট এই বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। সে কারণে এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া উচিত। একই সাথে সেটা আবার জেনারেল পার্লামেন্ট হিসেবেও কাজ করবে, 5 বছরের সরকার গঠন এবং পরিচালনার ক্ষেত্রেও কাজ করবে এবং হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার করবে, সেটা 6 মাস 1 বছর। তো এই জায়গাগুলো নিয়ে এখনো ঐকমত্য হয়নি, এটা হলো একটা দিক। কিন্তু অন্য জায়গায় যদি আমি ধরি সংস্কারের ক্ষেত্রে, যেমন ধরেন পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, মিডিয়া সংস্কার, শ্রম সংস্কার এবং নারী সংস্কারের কমিশন, আরো অনেকগুলো হয়নি, আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল, স্বাস্থ্য সংস্কার, শিক্ষা ব্যবস্থা সংস্কার, কোনো কমিশন হয়নি। এইগুলো অনেকগুলো জায়গা কিন্তু সরকার এখনই বাস্তবায়ন করতে পারে এবং এগুলো প্যারালালি রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো একটা সমন্বয়ের জায়গা থাকলেই তারা বাস্তবায়ন করতে পারতো এবং যেটা আমাদেরকে নতুন ব্যবস্থার জন্ম নিচ্ছে এরকম একটা অনুভূতির জায়গায় নিয়ে যেতে। সাকিব ভাই, আমি মোটা দাগে সাকিব ভাই আপনার সাথে একটু আলোচনা অংশগ্রহণ করি বেয়াদবি না নিলে। সেইটা হলো যে এগুলিতে কোনো সংস্কারের দরকারও নাই। যেমন শেখ হাসিনার ক্ষেত্রে, আমি গণমাধ্যমের কথাটা প্রথম বলি, শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনা কুকিগত করে রাখছিল অনেকগুলি টেলিভিশন, সেগুলিকে কাউরে লোভ দেখায়, অনেকগুলি পত্রিকা সেগুলি কাউরে লোভ দেখায়, কাউরে ভয় দেখায়। কিন্তু এখন তো আপনি সরকারে আসেন, এখন আপনি কোনো পত্রিকাতে আপনার লোভও দেখানোর দরকার নেই, ভয়ও দেখানোর দরকার নেই, জনকণ্ঠ আপনার দখলও করার দরকার নেই, দখল মুক্তও করার দরকার নেই। আপনি বিটিভিটারে আপনি স্বাধীন করে আপনি দেখান, বিএসএসটারে আপনি স্বাধীন করে দেখান, বিটিভির খবর আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন এই কথা না দিয়ে আপনি দেখান, তাহলেই তো হয়। এটাতে আপনার কোনো সংস্কারই করা দরকার নাই। আপনি একজন হেড অফ নিউজ বিটিভিতে নিয়োগ দেন, যে একটা খবর দিবে, যে এই খবরটা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কিছু দিয়ে শুরু হবে। তো আপনি তো শেখ হাসিনার স্কুলের প্রাইমারি স্কুলের ছাত্রদের নিয়ে সেখানে বসেছেন, ঠিক আছে, সংস্কারও দরকার প্রত্যেকটা ক্ষেত্রে। সরকারের যুক্ত করি, সেটা হচ্ছে না যুক্ত করি, এটা যে আমাদের বিবেচনায় মিডিয়াতে আরো বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। না না, সেগুলো আছে, কিন্তু এটা তো মিনিমাম, এটা তো মিনিমাম। এটাতে আপনার আমি বলবেন এভাবে এই মনোপলি দিয়ে চললে হবে না। না, আমি তো বলতেছি যে সংস্কারের তো আরো প্রয়োজন আছে, কিন্তু আপনি যে বেগম খালেদা জিয়ার বিটিভি, হ্যাঁ মানে এটা অনেকগুলো জায়গাতে শুরু করতে পারতেন, শেখ হাসিনার বিটিভি আর ইউনূসের বিটিভি একই রাখলেন, এটা কি এরকম কথা? আপনি বিটিভি খবর দেখে যাচ্ছিলাম, এই জায়গাটা আসতে যাচ্ছিলাম যে সরকারের যে কথা বলেছিলাম যে কিছু ক্ষেত্রে তারা দৃষ্টান্তমূলক কাজ করবে, যেখানে মনে হবে যে আমাদের একটা নতুন ব্যবস্থার জন্ম নেওয়া সম্ভব এবং পলিটিক্যাল উইল থাকলে সেটা সম্ভব। এবং এই দৃষ্টান্তমূলক জায়গাগুলোতে তারা কি কি করেছেন আমরা আশা করি এর একটা হিসেব হবে, হয়তো 1 বছরেও আরো হিসেব করবো, আমরা 8 তারিখে আরো কতগুলো জায়গায় কথা বলতে পারবো। কিন্তু যে জায়গায় আমি বলতে চাইছি যে সরকার কোন কোন জায়গায় ধরেন মানে সরকারকে আমরা অসন্তুষ্ট অথবা জনগণের মধ্যে অসন্তোষ আছে, সেটা হচ্ছে শহীদের তালিকা এবং তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এই 5 তারিখে দেওয়া গেল। যদিও আজকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় জেলায়, কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা এবং তালিকা পূর্ণ করা, এটা কিন্তু এই 1600 শহীদের কিংবা 2000-এর নিচে আজকে ঘোষণাপত্র উল্লেখ করা হয়েছে প্রায় 2000। তার মানে এই সংখ্যাটা কিন্তু যা, তাতে এটা সরকারের যে হাত এবং ক্ষমতা এবং তার যে লোকবল, তাতে এটা অসম্ভব কিছু ছিল না। আমাদের মনে হয় যে এখানে সরকারকে এই ব্যাখ্যা দিতে হবে। তারপরে ধরুন বিচারের প্রশ্নেও কিন্তু যেটা আমি আগেই বলেছি যে প্রয়োজনীয় ট্রাইব্যুনাল এবং ইত্যাদি, প্রত্যেকটা মামলা হওয়া, তদন্ত, চার্জশিট, এগুলোর জন্য যে লোকবল দরকার সেটা এঙ্গেজ করাটাই কিন্তু আমাদের দরকার। কারণ এই ক্ষোভ আমরা বারে বারে যদি শুনতে পাই তখন আমার মনে হয় যে মানে এটা একটা খুবই বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। তারপরে ধরুন নিরাপত্তা এবং এই প্রশ্নে এসে
এই সরকারের ক্ষেত্রে আমরা সত্যি সত্যি একটা বেশ মাঝে মাঝে মনে হয় যে কেন তারা এটা ব্যর্থ হচ্ছেন। হ্যাঁ, পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল, তাকে পুনর্গঠনের জন্য 1 বছর তো সময় পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনাদের জবাবদিহিতার জায়গাটা যদি প্রতিষ্ঠা না করা যায়, ধরুন একটা উদাহরণ দিই, যে লালবাগে পুলিশের থানার পাশে খুব অল্প দূরত্বে কিন্তু একজনকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। তো পুলিশের সেখানে যে কর্মকর্তারা ছিলেন তারা কি এটার জন্য অ্যাকাউন্টেবল হয়েছেন? তাদেরকে কি কোনো জবাবদিহি করা হয়েছে? তাদেরকে কি মানে কোন রকম শাস্তিমূলক কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে? সেইগুলো জায়গাটা না হলে সবাই মনে করতে পারবেন আমি তো অপরিহার্য, কিছু না করলেও চলে, এবং সবকিছু একটা পুলিশ বাহিনী মানে ভঙ্গুর, পুলিশ বাহিনী কাজ করছে না, এই কথা বলে যদি আমরা বছর পার করি, এভরিথিং জাস্টিফাইড হয়। শুধু তাই না, আপনি রাষ্ট্রের মানে যাকে বলে ফিলসফির দিক থেকে রাষ্ট্র ধারণাই ন্যায় বিচারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। রাষ্ট্র যদি ন্যায় বিচার দিতে না পারে সেই রাষ্ট্র টিকবে না। শেখ হাসিনা তার রাষ্ট্র ফেল করেছে কেন? কারণ হচ্ছে যে সে ন্যায় বিচার জায়গা থেকে সরে গিয়ে অত্যাচারকে তার ভিত্তি করেছিল। এখন আপনি মব আক্রমণকে যদি একটা মানে এটাকে যদি অ্যালাউ করেন অথবা এটাকে নানাভাবে আপনি মানে প্রচ্ছন্ন ভাবে হলেও সমর্থন দেন, তাহলে যেটা হবে যে এটা তো মানে এটা তো এইটাই পদ্ধতি হিসেবে ছড়িয়ে পড়বে, তখন আর রাষ্ট্র বলে কিছু থাকবে না। রাষ্ট্রকে এনফোর্স করতে হলে, তাকে উপস্থিত হতে হলে জনগণের স্বার্থে, তখন কিন্তু জবাবদিহির প্রশ্নটা থাকে। এই সরকারের কাছ থেকে প্রতিটি কর্মকর্তার যে জবাবদিহির জায়গাটা আমরা দেখেছিলাম সেটা হয়নি। উল্টো বলবো, পুরনো বন্দোবস্ত, নিয়োগ, বদলি, পদোন্নতি, অথবা এই যে সারা দেশময় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষমতা ব্যবহার করে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, আমি একদিন আপনার সাথে আলোচনা করেছিলাম যে এর উপর ভিত্তি করে কিভাবে বকরাজীবী মানে কাঠামোটা দাঁড়িয়ে আছে, এইটা তো বদল হয়নি। উল্টো পুরনো দল, বড় দল, মানে এখন তো চাঁদাবাজের তালিকায় বিএনপির নাম, জামাতের নামও আসছে, আমরা রাজশাহীর তালিকায় দেখলাম। এখন এই এনসিপি নতুন দল, তরুণরা যেখানে নতুন শক্তি হিসেবে একটা এই বিপ্লব কিংবা এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তাকে গঠন করার জন্য মানে নিয়োজিত থাকবেন, তারা এখন সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদের তহসিল অফিসে বসে থেকে নানান ভাবে মানে টাকা পয়সা আয় রোজগারে ব্যস্ত হয়ে পড়লেন। এইটা যে কত বড় একটা কারণ সাকিব ভাই আপনি যেটাকে বলছেন যে প্রচ্ছন্নভাবে মানে এই যে আইন নিজের হাতে তুলে নেওয়াকে প্রচ্ছন্নভাবে সমর্থন জানানো হচ্ছে, আমি প্রচ্ছন্ন না, আমি দেখি প্রত্যক্ষভাবে সমর্থন জানানো হয়েছে। আমি জানতে চাইলাম এনসিপি নেতারা যখন সারা বাংলাদেশ ঘুরতেছেন, তারা আমাদের খুব প্রিয়, তারা সার্কিট হাউসে কি করে থাকতেছেন, তখন তারা আমাদের জবাব দিচ্ছেন যে আমরা তো শুরু থেকেই জাতীয় নেতা, সেজন্য আমরা সার্কিট হাউসে থাকছি। তারা যখন আইন হাতে তুলে নিচ্ছেন, তারা তখন বলতেছেন যে আমরা তো আইন হাতে তুলে নিবই, কারণ এই কাজগুলো ঠিক মতো হইতেছে না, এবং সরকারের পক্ষ থেকে এটাকে সমর্থন জানানো হইতেছে। আমাদের কারো কোনো সরকার, সাকিব একটা ছোট করে প্রশ্ন করি, আমি আপনার কাছে আবার একটু ঘুরে আসবো, কারণ আপনাকে ছেড়ে দিতে হবে, আমি স্বামী আপাকে হয়ে আপনাকে একটু ছোট করে প্রশ্ন করি এসে, এইটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদ এটা বোঝেন না যে আইন এবং বিচার এটা নিজের হাতে তুলে নিলে এইটা তারপরে সরকার তারা চালাতে পারবেন না, তারা ধীরে ধীরে আরো অনেক বেশি দুর্বল হবেন? তারা কেন এটাকে ডিফেন্ড করতে গেলেন? মানে ইয়াটা কি? এখন আবার দেখেন তাদের অবস্থা এমন হয়েছে, তারা এখন এনসিপি থেকে তাহলে শুধু দূরেই থাকতে চান। তারা মানে এটা এরকম কেন করলেন তারা? মানে এটাকে প্রথমে এত ইয়াই করলেন কেন, এখন কেন এরকম করতেছেন? এখন ধরুন এর বিচার বিশ্লেষণ করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনারই কম সময়ের মধ্যে হবে না। মানে গোনার সময়ে যদি 5 থেকে 8 তারিখ কিংবা তার পরবর্তী মানে অব্যবহিত কয়েকদিনে ধরুন, আপনার তো এই বিষয়ে আপনার জানা আছে, আপনিও পড়াশোনা করেছেন, যে আমরা ইতিহাস জানি যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবী পরিবর্তনের সময় খুব গুরুত্বপূর্ণ। মানে যে কাজটা আপনি তখন মানে আজকে করতে পারেন, ওই কাজটা হয়তো আপনি কালকে নাও করতে পারতে পারেন। ফলে ওই যে মানে 5, 6, 7, 8 সরকার গঠন, আমাদের পলিটিক্যাল ডিরেকশন কি হবে, আমরা কোন কোন কাজগুলো কিভাবে করব, কোন প্রতিষ্ঠান বদলাবো, কোন প্রতিষ্ঠান দাঁড়াবো, তারপরে অনেক তর্ক উঠেছে না, সংবিধান, রাষ্ট্রপতি, তারপরে এটা সেটা বহু কিছু নিয়ে কিন্তু হয়েছে। কিন্তু আমরা যে সময় এই পুরো ডিরেকশন ঠিক করার কথা, পলিটিক্যাল পার্টিগুলোর যেহেতু এটা একটা একক শক্তি নিয়ন্ত্রণ করছে না, নির্ধারক শক্তি হয়ে ওঠে নাই, সেহেতু কালেকটিভ হচ্ছে এখানে কালেকটিভ মানে আপনাকে কনসেনসাসের উপর দাঁড়িয়ে কাজটা করতে হবে। সেই জায়গা থেকে আমাদের কনসেনসাস কি, পলিটিক্যাল ডিরেকশনের কনসেনসাস কি, সেই জায়গাগুলো ঠিক করা দরকার ছিল। তাহলে হয়তো এই সরকার আরো অনেক বেশি ডিসাইসিভলি কাজ করতে পারতো। তাদের মধ্যে যে দোদুল্যমানতা দেখি, দৃঢ়তার অভাব দেখি, এবং আমলাতন্ত্রের কাছে মানে যাকে বলে যে হেরে যাওয়া কিংবা তাদের জোয়ালে বন্দী হয়ে যাওয়া দেখি, অর্থাৎ পুরনো বন্দোবস্ত, মানে আমলাতন্ত্রকে আমি মানে বলছি যে তারা যেহেতু পুরনো বন্দোবস্তেই চলছেন এবং সেইটার কাছেই তারা একভাবে তাদের জোয়ালে আটকে যাচ্ছেন আমাদের উপদেষ্টারা, তার মানে হচ্ছে যে
এটাকে অতিক্রম করার জন্য তাদের একটা শক্তি দরকার ছিল, যে শক্তি অভ্যুত্থান তাদের দিয়েছে, কিন্তু রাজনৈতিক দল অথবা প্রতিনিধিত্বের সাথে যথেষ্ট যোগাযোগের অভাবের কারণেই তারা সেই শক্তির প্রয়োগ ঘটাতে পারছেন না। এইটা আমি মনে করি পলিটিক্যাল ডিসিশন হিসেবে একটা তাদের ফেইলিয়ার হয়েছে। তো এইটা হচ্ছে এখনো, এটাকে কাটিয়ে ওঠা তাদের দরকার ছিল। তারা যদি এটা কাটিয়ে উঠতে পারেন এখনো, তারা আগামী 6 মাস, যেমন ধরেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসবে, নির্বাচনের তো একটা সময়সীমা ঘোষিত হয়ে গেল, এখন তফসিল ঘোষণায় সুনির্দিষ্ট তারিখ আসবে আমরা জানি। ধরেন 15 ফেব্রুয়ারির মধ্যে, 10 ফেব্রুয়ারির মধ্যে এটা আসবে। রোজার আগে যদি বলেন, তাহলে রোজার এক সপ্তাহ আগে যদি ধরি আমরা 10, 11, 12 এরকম, এরপরে যাওয়া যাবে না। আপনি তো নির্বাচনের পরিবেশটাকে ঠিক মতো হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসন সংস্কার না করে এই নির্বাচনের পরিবেশটা কিভাবে তৈরি হবে, সেই কথা কিন্তু আওয়াজটা আমাদের এখন তুলতে হবে। তাহলে এই পুরো জায়গাটাতে সরকারের যে করণীয় জায়গা, সেখানে তাদের যে দৃঢ়তা দেখা দরকার। সাকিব ভাই, আমি আপনার কাছে আসছি, সাকিব ভাই আপনার কাছে আসছি নির্বাচনের পরিবেশ। আর আপনি যেটা বললেন যে, আর একটা লাইন বললে শেষ করি, ভাগে ছিলেন যারা তাদের একটা অংশ একটা রাজনৈতিক দল করছে, পুরোটাই না কিন্তু, এবং আগে আমি সেটা নিয়ে বলেছি, কিন্তু তাদের এই অংশ হয়তো তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্রের দেখার দায়িত্ব আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের জীবনের নিরাপত্তা, তাদের উপর যাতে কোনো হামলা না হয় সেইগুলো তাদের দেখতে হবে। কিন্তু এইটাই তো আমাদের প্রশ্ন, যে আমরা এটা বলেছিলাম এনসিপি গঠনের আগেই বলেছিলাম যে আপনাদের উচিত হবে এই ক্ষমতা থেকে বেরিয়ে গিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করে জনগণের কাছে যান। এটা আমরা মনে করি যে এভাবেই জনগণের সত্যিকার স্বার্থের একটি দল গড়ে ওঠে, এবং তরুণদের কাছে আমরা সেটা আরো বেশি প্রত্যাশা করি, এবং তাতে বাংলাদেশের আরো বেশি ইতিবাচক জায়গা হয়তো তৈরি হতো। কিন্তু ক্ষমতায় থাকার ফলে, কিংবা ক্ষমতার কোনো না কোনো ক্ষমতাকে ব্যবহার করার ক্ষমতা তাদের আছে, যেভাবে হোক ক্ষমতায় থাকা না থাকা থেকে তারা নানানভাবে ব্যাখ্যা করতে পারেন, সেই তর্কে আমি ঢুকছি না, কিন্তু ক্ষমতাকে ব্যবহার করতে পারেন ছাত্ররা। সেই যে জায়গাটা তৈরি হয়েছে, ওইটা তাদেরকে ক্রমাগত বিপ্লবীদেরকে পুরনো বন্দোবস্তে ঢুকিয়ে ফেলেছে। ওই যে বললাম, তহসিল অফিস থেকে শুরু সেক্রেটারিয়েট পর্যন্ত তারা ঢুকে গেছেন ক্ষমতার এই খেলার মধ্যে। এইটা খুবই বিপ্লবের শক্তির একটা অপচয় হচ্ছে। আমরা এখনো আশাবাদী, আমি তরুণদের উপর আশা রাখতে চাই, কারণ আশা না রেখে কোথায় যাবো। আমরা মনে করি যে তরুণরা যে এই 24-এর অভ্যুত্থান করতে পেরেছেন, তারাও এই অবস্থাও হয়তো বদল করতে পারবেন, এবং সেই আশাটা রেখেই শেষ করতে চাই। কিন্তু লক্ষণগুলো খুবই নেতিবাচক, এবং মনে হয় যে পুরনো লক্ষণীয়। সাকিব ভাই, আপনার কাছে আমি আবার আসবো, সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে ছোট করে একটু কথা বলতে। শামীম বাবা, আপনি যদি আমাদেরকে এই পর্যায়ে, কারণ সাকিব ভাইকে আমাদের ছেড়ে দিতে হবে, আপনি যদি আমাদের একটু ছোট করে বলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে প্রথমেই যে বললেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন, এইটা এইসব ঝামেলার মূলে কিনা, কেউ কেউ বলতেছেন এইটা এই ঝামেলার মূলে, ডক্টর মোহাম্মদ ইউনূসই এমন একটা অবস্থা তৈরি করেছে যে উই আর দে, এইটা আপনি ওইরকম দেখেন কিনা? আচ্ছা, একটা খুব ভালো প্রশ্ন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে অনেকবার এই কথাটা চিন্তা করেছি, যে একটা হলো যে উনি বলে ফেলেছেন যে ছাত্ররা উনাকে বসিয়েছেন, হ্যাঁ, এটা গেল একটা। আরেকটা হলো, দেখেন আমরা কিন্তু ছাত্রদের যে নেতৃত্ব, সেটা কিন্তু আমরা মেনে নিয়েছিলাম, হ্যাঁ, তারা একটা পথ কিন্তু তৈরি করতে পেরেছিল, এবং তাদের নেতৃত্বেই কিন্তু জনসাধারণ একটি কাতারে এসে দাঁড়িয়েছিল, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই ছাত্ররা যদি ক্ষমতায় চলে না গিয়ে, একটা হলো ক্ষমতায় চলে গিয়ে তারা বৈষম্য তৈরি করেছে, হ্যাঁ। দেখেন যে তারা যখন ক্ষমতায় চলে গেল, তাদের সঙ্গে তো শুধু যে কয়জন ক্ষমতায় গিয়েছে বা যে কয়জন সমন্বয়ক, তারা তো ছিল না, হ্যাঁ। তাদের সঙ্গে ছিল আরো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সেখানে ছিল নারী শিক্ষার্থীরা, ছিল জনসাধারণ, হ্যাঁ। কেউই কিন্তু বুঝলো না, তারা কিন্তু চলে গেল কি ক্ষমতায়, তাদেরকে বসিয়ে দেওয়া হলো, তারা ক্ষমতায় চলে গেল। এইটা হলো একটা আমার কাছে ভুল মনে হয়েছে। দ্বিতীয়ত হলো যে এই যে যারা ক্ষমতায় চলে গেল, তারা ক্ষমতায় না গিয়ে যদি রাস্তায় থাকতো, এক হইলো যে তারা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেত, আর আমার আর যেটা মনে হয়েছে যে তারা যদি জনগণের পালসটা বুঝতে পারতো এবং জনগণের সাথে থেকে যদি তারা কাজ করতো, আমার মনে হয় যে তারা অনেক বেশি মানে একটা প্রতিপক্ষ হিসেবে। আপনি আমাদেরকে 2টা মিনিট দেন, আপনি এই 2টা পয়েন্ট একটু ইলাবোরেট করেন যে জনগণের পালস বলতে আপনি আসলে কি বুঝাতেছেন। কিন্তু আমরা একটু সাকিব ভাইকে শুনি, উনাকে ছেড়ে দিতে হবে। আমরা একটু শুনি যে নির্বাচনের পরিবেশ নিয়ে আপনার আসলে পর্যবেক্ষণ কি, কোনটা আপনি সবচেয়ে বেশি আশঙ্কাজনক মনে করতেছেন, আপনার জায়গাটা একটু শুনে রাখি, যে নির্বাচনের পরিবেশ নিয়ে আপনার আশঙ্কাটা কোথায় আসলে? আর্মি, সরকার নিজেরা মারামারি করবে, বিএনপি আর জামাত মিলে মারামারি করবে, আপনারা এনসিপি কে ধরে মানি দিবেন, মানে কি হবে আসলে
মানে নির্বাচনে আপনার দেখুন, আশঙ্কাটা মানে নির্বাচনের পরিবেশটা হচ্ছে এটাই যে মানে শক্তি যাই হোক না কেন, প্রত্যেকেই যাতে মানে স্বাধীনভাবে তার প্রচার প্রচারণা চালাতে পারেন, জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, কেউ কারোর উপর জবরদস্তি করতে না পারে, সেই জায়গাটা মেনটেন করতে হবে কিন্তু সরকারকে। পুলিশ প্রশাসন নানান সেনাবাহিনীও থাকবে, এবং এখানে মানে এই প্রতিষ্ঠানগুলো যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে কেউ এটা করতে পারবে না। এখন দেখা গেল প্রতিষ্ঠানগুলো কোনো একটা পক্ষের কাছে আগেভাগেই তাদের পক্ষ নিয়ে নিচ্ছে, অথবা মানে ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে সেই বিবেচনায় নানান রকম হিসেব হচ্ছে, তাহলে কিন্তু আবার সুষ্ঠু নির্বাচনের জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে। তখন এক পক্ষ আবার অসন্তুষ্ট হবে, এবং তখন আবার নির্বাচনও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। কাজেই সরকারের এটা একটা প্রায়োরিটি কাজ যে তাকে নির্বাচনের সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এবং কোনো পক্ষ যাতে জবরদস্তি করতে না পারে। আমরা সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচনে যেতে চাই। এত বড় রক্ত আত্মত্যাগের পরে যদি আমরা আবার ভোট নিয়ে কোনো প্রশ্ন উঠে, আমরা পরিষ্কার করে আমাদের অবস্থান আমরা মনে করি, আমরা শহীদের রক্তের ঋণ ধারণ করি, এবং আমরা এটা নিয়ে আমাদের সর্বাত্মক শক্তি নিয়ে আন্দোলন করব। এটা হলো 1 নম্বর। এবং কিন্তু মোদ্দা কথাটা বলি, শেষ কথাটা, সেটা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার, মর্যাদা, এইগুলো কিন্তু জনগণের একটা দায় আছে। মানে আপনি অধিকারের সাথে কিন্তু কর্তব্যের প্রশ্ন যুক্ত। অধিকার খালি আমি বলে যে গেলাম, কিন্তু আপনি কোনো কর্তব্য পালন করলাম না। মানুষের কর্তব্যের জায়গাটা হচ্ছে যে যদি জনগণের গণতান্ত্রিক শক্তি গড়ে না ওঠে, যদি সত্যিকারের ওই পাহারাদারি শক্তিটা গড়ে না ওঠে নিজের অধিকারকে রক্ষা করার, তাহলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটা ঠিক মতো ফাংশন করতে পারে না। আইন যত ভালোই করা হয়, তার কোনো না কোনো ভাবে ম্যানিপুলেট করে, মানে এভিল কিংবা এই জনগণের বিপক্ষ শক্তি কিংবা যারা মুষ্টিমেয় স্বার্থ দ্বারা পরিচালিত, সেই শক্তি ওইগুলোই যেতে চায়। আরো স্বৈরাচারী কিভাবে করা যায়, ফ্যাসিবাদী কিভাবে করা যায়। কাজেই জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি, যারা দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা মানে রাজনীতিকে ওই জায়গায় আনতে চাইছেন। বদলটা হচ্ছে ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা, ক্ষমতা ব্যবহার করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার যে একটা মানে একটা ত্রাস কায়েম করার যে ব্যবস্থাটা এতদিন চলেছে, এইটা বদল করতে হবে। এইটা বদল করার জন্য রাজনৈতিক দল যদি তার উপযোগী না হয়, রাজনৈতিক যদি ক্ষমতা নির্ভর একটা মানে কাঠামোর এমবেডেড হয়ে যায়, তার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, তাহলে সেই রাজনৈতিক দল নতুন ক্ষমতা ব্যবস্থা করতে পারবে না। এইটা বাংলাদেশের মানুষের আজকে উপলব্ধির জায়গাও একটা দরকারি, এবং আমাদের তরুণদের মধ্যে যে রাজনৈতিক আগ্রহ তৈরি হচ্ছে, তাদের মধ্যে যদি এই উপলব্ধির জায়গা না থাকে, তাহলে ঠিক মানে এমনি এমনি কেবলমাত্র স্লোগান দিয়ে একটা নতুন বন্দোবস্ত কায়েম করা যায় না। আর সাকিব ভাই, এই রাজনৈতিক মানে এই নির্বাচনের সময় এইটা ঠেকাতে আপনাদের উদ্যোগ কি হবে সেটা বলে যদি আপনি মানে সেটাও যদি একটু বলতেন। আমরা মনে করি যে সরকারের একটা আচরণবিধি করা দরকার, আচরণবিধি করা দরকার, যে আচরণবিধি কঠোরভাবে মেনে চলবে, এবং আমরা সেটা মেনে চলার জন্য আমরা কাজ করবো, এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করব যে কেউ যদি আচরণবিধি ভঙ্গ করেন, এখন থেকেই, মানে শুধু নির্বাচনের কালীন সময় না, আগে থেকেই, যে সেটাকে যাতে জনগণের মানে একটা প্রতিরোধের জায়গা একটা থাকে। সাকিব ভাই, আরেকটা লাইনও কইতে হইতেছে, আপনারা যতবার জনগণকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছেন তার তত বেশি বিভেদ সৃষ্টি হয়েছে। এটা আপাকেও একটু জানতে চাইবো যে এইটা মানে এটাতে কি আসলে কিছু করার থাকে না? জনগণকে ঐক্যবদ্ধ করতে চেয়েছে আমার নিজের স্বার্থে নাকি একটা কমন স্বার্থে, সেটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা প্রতিষ্ঠা করতে চাই সেটা সকলের জন্য প্রযোজ্য নাকি আমার সুবিধা দিবে, এই জায়গায় কিন্তু রাজনীতির ফারাকটা ঘটে। ঠিক আছে সাকিব ভাই, আমরা নিশ্চয়ই আপনার সাথে আরেকটা মানে একটা লম্বা আলোচনাও করব। আপনার এখন কাজ আছে, আমি একটু শামীম আপার কাছে শুনি। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আরেকটি অনুষ্ঠান থাকার কারণে আমাকে বের হতে হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা আপনাকেও ধন্যবাদ সাকিব ভাই। আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপা, আপনি বলতেছিলেন যে জনগণের পালস বোঝা, আমাদের শেষ প্রশ্ন এটা, কিন্তু এটার সাথে যদি এইটাও যুক্ত করি, জনগণের পালস বোঝা সম্পর্কে আপনি আসলে কি বুঝিয়েছেন? যে এনসিপি যারা গঠন করেছেন তারা জনগণের পালস বুঝলে আসলে তাদের কি করার ছিল। 2 হচ্ছে জনগণকে যারাই ঐক্যবদ্ধ ডাক দিয়েছেন তারা নতুন করে আরেকটা বিভেদ সৃষ্টি করেছেন কিনা, সেটাও যদি আমাদের একটু বলতেন। দেখেন, যেটা বলি আমি, যে জনগণই কিন্তু আসলে সকল ক্ষমতার উৎস। হ্যাঁ, তো জনগণ কিন্তু এই 15-16 বছর অনেক কিছু, জনগণ আসলে ক্ষমতার মালিক আপা, ক্ষমতার মালিকই আমাদের ক্ষমতার মালিক। একদম। কিন্তু জনগণকে বাইপাস করে দেখেন আপনি গত 3টা নির্বাচন, হ্যাঁ, জনগণকে কিন্তু জনগণের সঙ্গে প্রতারণাই করা হয়েছে বলবো। হ্যাঁ, এই 3টা নির্বাচনে কিন্তু জনগণকে সাথে নেওয়া হয়নি, এটা কিন্তু জনগণকে বঞ্চিত করা হয়েছে। তারপরে দেখেন যে
আইন বহির্ভূত ভাবে তাদের মানুষ হত্যা করা, গুম করা, হ্যাঁ, এবং পরবর্তী সময় তো দেখেছেন যে আয়নাঘর তৈরি করা, তারপরে দেখেছেন যে দুর্নীতি, ঘুষ, হ্যাঁ, এইগুলি তো একেবারে চরম পর্যায়ে ছিল। এবং দেখেন যে ব্যাংকগুলিকে কিভাবে একদম ফাঁকা করে ফেলেছে, হ্যাঁ, যে এই যে টাকা পাচার, হ্যাঁ, এইগুলি আসলে দেখেন জনগণের ট্যাক্সের টাকা, হ্যাঁ, কিন্তু জনগণকে সেভাবে মূল্যায়ন করা হয়নি। জনগণ কিন্তু বারবার একটা আশ্রয় চায় যে যে তাদের কথাগুলো বুঝবে, শুনবে, হ্যাঁ, বা তাদের মৌলিক চাহিদা পূরণ করবে। কিন্তু জনগণ কিন্তু এরকম সরকার কিন্তু অনেক বছর ধরেই পাচ্ছে না, হ্যাঁ। সেই জায়গা থেকে আপনি দেখেন যে যদি এই আমাদের যে শিক্ষার্থীরা যেভাবে তারা নেতৃত্ব দিয়েছিল, হ্যাঁ, একটা হলো যে জনগণ যেভাবে মানে সরকার যেভাবে সন্তানদেরকে হত্যা করছে, হ্যাঁ, বা শিক্ষার্থীদের হত্যা করছে, জনগণকে হত্যা করছে, সেই জায়গা থেকেও কিন্তু জনগণ রাস্তায় এসেছে, কিন্তু তারা কিন্তু নেতৃত্বটা দিয়েছে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে জনগণ তাদেরকে মেনে নিয়েছিল, জনগণ তাদের কথা মতো যে যে গাইডলাইন দিয়েছিল সেই গাইডলাইন অনুযায়ী জনগণ চলার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে ওরা যদি জনগণের সঙ্গে মিশে যেত, জনগণের যে দুঃখ দুর্দশার কথাগুলি যদি শুনতো, ধরেন যে জনগণের পক্ষ হয়ে যদি বলতো যে আর ঘুষ চলবে না এই দেশে, আর দুর্নীতি হবে না এই দেশে, হ্যাঁ, তোমরা তোমাদের গণতান্ত্রিক যে অধিকার, ভোটাধিকার, সেটা তোমরা প্রয়োগ করতে পারবে, তোমরা কথা বলতে পারবে, হ্যাঁ, তোমাদের বাক স্বাধীনতা থাকবে, তোমাদের বাক স্বাধীনতা কেউ হরণ করবে না, এই ব্যাপারগুলি যদি আসলে এই শিক্ষার্থীরা যদি আমলে নিত, আমার মনে হয় যে তারা জনগণের কাছের মানুষ হতে পারত। ওকে, হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে ঐক্যবদ্ধ হওয়া কি এই জাতির পক্ষে সম্ভব কিনা, বা মানে মোটা দাগেও ঐক্যবদ্ধ হওয়া সম্ভব কিনা কোনো একটা গ্রেটার কজের জন্য। আমরা একটা ক্লাসরুম সিচুয়েশনে মানে আমারও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের অভিজ্ঞতা থেকে আমি জানি যে ক্লাসরুম একটা দেশের প্রতিনিধিত্ব করে, কিন্তু আসলে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলো আমরা কি আসলে মানে ঐক্যবদ্ধ একটা নেশন বলতে যেটা বুঝায় সেটা কি আমাদের জন্য একটা ইউটোপিয়ান ধারণা কিনা? আচ্ছা শুনেন, আপনি তো ক্লাসরুমের কথা বলছেন, আমরা যে পরিবারের মধ্যে চলে আসি না, হ্যাঁ, যে আমরা যখন একটি পরিবারের মধ্যে থাকি তখন পরিবারের সবার মতামত কি সবসময় এক হয়? না, সবাই কিন্তু এক হয় না, হ্যাঁ। যে আমার এই জায়গায় হরপ্রসাদ শাস্ত্রীর যে তৈল প্রবন্ধটা আছে সেটার কিছু কথা আমার মনে পড়ে যাচ্ছে। সেটা হলো যে যে তুমি যতটুকু বলতে চাও, হ্যাঁ হ্যাঁ, তুমি ততটুকুই বলার চেষ্টা করো। সেইটা বলার জন্য তোমার যদি আরবি, ফার্সি, হিন্দি, হ্যাঁ, বা বন্য যে কোনো ভাষা থেকে যদি তোমার ভাষা নিতে হয়, তুমি সেখান থেকে ভাষা নাও, একমাত্র অশ্লীলতা ছাড়া, রাইট। আমি যেটা বলতেছিলাম যে পরিবারের মধ্যে আসলে হয়তো আমাদের মতামত এক হয় না, কিন্তু এক না হয়ে একতাবদ্ধ হইতে তো কোনো দোষ নাই, কারণ এক একজনের এক একটা কাজ আছে, কেউ একটা ছোট স্ক্রু, কেউ একটা বড় তার কাটা, কিন্তু সবাই মিলে একটা নতুন যন্ত্র তৈরি করতে তো কোনো অসুবিধা নাই, সবার তো এক হইতে হবে তা না, মানে কিন্তু আমি সেজন্য ক্লাসরুম সিচুয়েশনটার কথা বলছিলাম যে ক্লাসরুমে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছেন, কিন্তু যেটা হচ্ছে কোনো একটা কমন গ্রাউন্ডে, সেটা ন্যায় বিচার হোক, সবাই সবাইকে দেখে রাখার কাহিনীতে হোক, এক হওয়ার যে সেইটা আপনি দেখতে পান কিনা। মানে আমাদের রাজনীতিবিদরা আমাদের বলেন যে আমরা একতাবদ্ধ হইতে হবে, কিন্তু যতবার একতাবদ্ধের কথা বলেন তত বেশি আমরা বিভেদের জায়গা দেখি। এনসিপির মতো করে বিভেদ সৃষ্টি করে, বিএনপি অনেক আগে থেকে বিভেদ সৃষ্টি করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলি তো করেই। আচ্ছা, ওইখানে আমি আরেকটু কথা বলতে চেয়েছিলাম, সেটা হলো যে হরপ্রসাদ শাস্ত্রীর ক্ষেত্রে উনি বলেছেন যে যে ভাষাটা দিয়ে বেশিরভাগ মানুষ বুঝবে সেই ভাষা দিয়ে তুমি লেখো। হ্যাঁ, আমার ক্ষেত্রে মনে হয় যে এই ঐক্যমত্যের ব্যাপারটাও যে সবাই একমত হবে তা না। দেখেন যে এই ফ্যাসিস্টের পরবর্তী সময়ে একটা পজিটিভ দিক হলো যে বিভিন্ন ধারার রাজনীতির যে ব্যক্তিত্বরা আছেন তারা কিন্তু একসঙ্গে বসছেন, হ্যাঁ, তারা একসঙ্গে বসে তারা তাদের মতামতটা অন্তত দিতে পারছেন, হ্যাঁ, এটা একটা কিন্তু পজিটিভ দিক, তারা তাদের নিজেদের কথাটা বলতে পারছেন। কিন্তু আমার মনে হয় যে 100% ঐক্যমত্য হবে না,
ওকে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় জনগণের স্বার্থে যেটা জনগণের জন্য ভালো হবে, আমার দেশের জন্য ভালো হবে, সেই জায়গাটাতে মনে হয় যে কোনো না কোনো রাজনৈতিক দলকে কিছুটা ছাড় দিতে হবে। সেই কিছুটা ছাড় দিয়ে হলেও আমার মনে হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বা দেশের জন্য যেটা ভালো হবে সেই জায়গাটাতে আসলে সব রাজনৈতিক দলকে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে অধ্যাপক হচ্ছে। শাইমা সুলতানা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আপনি আমাদের সময় দিয়েছেন, আমাদের সঙ্গে জুনায়েদ সাকিও ছিলেন, অনেকগুলি বিষয় নিয়ে আপনারা আলোচনা করেছেন। 5 আগস্ট আজকে 1 বছর পূর্ণ হলো সেই মানে